আলোচনায় অংশ নিয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল এবং আমাদের সঙ্গে আরও অংশ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক রাজনীতি এবং নানা ইস্যু নিয়ে। শুরুতেই মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই যে কিছুদিন আগে ডাকসু নির্বাচন গিয়েছে, এখন জাকসু নির্বাচন শেষ হয়েছে, কিন্তু এখনও গণনার কাজ শেষ হয়নি। সন্ধ্যা নাগাদ হয়তো ভোটের গণনা শেষ করবে, ঘোষণা করবেন, এবং আমরা তখনই জানতে পারবো আসলে এই নির্বাচনে কে জয় হয়েছেন, কে পরাজয় হয়েছেন। তো এত সময় লাগার কারণ কি? আসলে কি বার্তা দিচ্ছে এগুলো? জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা? না, জাকসু নির্বাচনের ভোট যে গণনাদের যেটা হচ্ছে, এখানে বার্তা একটাই যে আসলে আনারি লোকের হাতে গুরুত্বপূর্ণ কাজ দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হলো বার্তাটা। মানে ওনারা জানেন না কীভাবে ভোট কন্ডাক্ট করতে হয়, ওনারা জানেন না যে কীভাবে ভোট গণনা করতে হয়। এখন যদি আপনি, এটা হলো প্রাথমিক কথা, আপনি যদি বলেন ভেতরের কাহিনী বলেন, কোনো ষড়যন্ত্র আছে কিনা বলেন, এখন ওইটা আপনি সন্দেহ করতে পারেন। যখন কিছু একটা ঘটে এরকম যেটা নাকি স্বাভাবিক নয়, অস্বাভাবিক ঘটনা ঘটে, দেখেন ওখানে ভোট কত, ভোট সাকুল্যে ভোট হলো 11,000 প্লাস, তার মধ্যে যা ভোট পড়ছে ওটা হিসেব করলে হয় 8,000। তো 8,000 ভোট গুনতে ধরলাম আমি আপনার হল সংসদের 8,000, আর তার সঙ্গে আপনার ওই জাকসুর জন্য 3টা ব্যালট পেপার ছিল, ধরেন ওখানে আর 3টা ব্যালট পেপার। তো এইগুলি গুনতে আপনার 40 ঘন্টা লাগে না রে ভাই। অফিসিয়ালি 8 ঘন্টার সময় লাগার কথা ছিল, হ্যাঁ, কিন্তু এটা সেটা লাগে 40 না। ঘন্টা প্রায় এখন ওনারা লাগাচ্ছেন কেন? ওনারা কি কোনো ষড়যন্ত্র করছেন? ওনারা কি আপনার কাউকে মানে ডিফেম করতে যাচ্ছেন, নাকি ওনারা কি এখানে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছেন, নাকি ওনারা আসলে আনারি পারেন না? কোনটা এটা? তো যেটা নাকি সবচেয়ে মানে আপনার মোলায়েম যে শব্দটা, যে ওনারা আনারি লোক, এটাই আমি বললাম আর কি। এই জন্যই যে ওগুলি যেহেতু প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু ওনারা পারছেন না। সবচেয়ে বটম লাইন হলো ওনারা পারছেন না। যারা পারছেন না তাদেরকে দায়িত্ব যারা দেয় তারাও অযোগ্য লোক এক ধরনের। এখন এটা আমি মনে করি এটা তদন্ত হোক। যেখানে এটা করতে যে একজন লোক, একজন টিচারের মৃত্যু পর্যন্ত হয়েছে, কিন্তু এটা কিন্তু ফান করার বিষয় না। তারা এতটাই ব্যর্থ যে একজন টিচারকে সে আসতে চায় না, টায়ার্ড ছিল, শরীর খারাপ ছিল, তাকে গার্ড পাঠাইয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এগুলি ভালো না, এগুলি মানে খুবই খারাপ। এখন যদি আমাদের জাতীয় নির্বাচনে যদি এই ধরনের লোকজনকে দায়িত্ব দেওয়া হয়, শেষ পর্যন্ত কী হবে যাই না। তো এটা তো মানে ভয়ঙ্কর একটা পরিণতির দিকে আমরা যাচ্ছি। জি, ধন্যবাদ। ফজলুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে, এবং জাকসু নির্বাচনেও কিন্তু ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। আসলে কি নিশ্চিত পরাজয় জেনেই কি এমনটা করা হয়েছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ কয়েকদিন আমার নিজের এলাকায় ছিলাম, কিশোরগঞ্জের ইটনামিটামুন অষ্টগ্রামে, এবং এর মধ্যেই ডাকসু ইলেকশনটা হয়েছে। আমি গতকালকে ঢাকা এসেছি। আমি গত কয়েকদিন কথা বলি নাই বা বলতে চাইনি এইভাবে, তবে এলাকাতে মিটিং করেছি, সেখানে আমার বক্তব্য রেখেছি। আর কালের কণ্ঠে যখন আপনি দাওয়াত করলেন, আমি প্রথম মনে করলাম এই কালের কণ্ঠে গিয়েই তো আমার দল আমাকে শোকজ করলো, এবং দল থেকে 3 মাসের জন্য, এটা একেবারে অপ্রত্যাশিত ছিল, আমাকে 3 মাসের জন্য কি বলবো, এটা সাসপেন্ড করলো আমার সমস্ত পদ। আমি কালের কণ্ঠ শুনেই মনে হইলো যে আল্লাহ জানে আজকে আবার যাইতেছি, আজকে আর কি। এই দেশে কেউ কথা বলে না, বিশেষ করে রাজনীতিবিদ কেউ কথা বলে না। কারণ রাজনীতিবিদদের, যারা রাজনীতিবিদ যাদেরকে বলা হয়, তাদের গায়ে কোনো কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আমার গায়ে একদম পরিষ্কার, দুধের মতো পরিষ্কার। আমি সবাই চ্যালেঞ্জ করি যে আমার রাজনৈতিক জীবনে কোন ধরনের দুর্নীতি, কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের চাঁদাবাজি আমার জীবনে একটাও পাবে না কেউ। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার কাছে 1 টাকা পায়, বা কারো কাছে আমি 1 টাকা চাঁদা চেয়েছি। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবেসে একদিন যুদ্ধে গিয়েছিলাম। বাঙালি জাতির প্রতি আমার অসম্ভব একটা ঐতিহাসিক টান রয়েছে, মনের টান, আকর্ষণ রয়েছে। সেটা আমি আজকে এখানে বললে আমি 10 ঘন্টা এক নাগারে বলতে পারবো কেন আমি বাঙালি জাতির জন্য আমার মনের টান।
কারণ আমি এই জাতিসত্তার মানুষ। প্রথম হইলাম আমি যখন মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করছি তখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি। আমি যখন আমার আওয়াজটা দিয়েছি, কান্নার আওয়াজটা, সেটা বাঙালি হিসাবে আওয়াজটা দিয়েছি। আমি যখন 7 দিন বয়স মৌলানা সাহেব যে আমার নামটা রেখেছে, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি বলে মুসলমানের নামটা রেখেছে আমার। কাজে প্রথমে আমি মানুষ, তারপরে জাতিসত্তায় আমি বাঙালি, তারপরে আমি মুসলমান। এটা পৃথিবীতে সব জায়গাতে একই অবস্থা। এটা করলে কালকের থেকে আবার দেখবেন এই বলা শুরু হয়েছে ফজলুর রহমান 3 নম্বরে মুসলমান, 1 নম্বরে মুসলমান না। কিন্তু তারা এগুলো বুঝেই না, এবং এই দেশ এই জায়গাতেই চলে গেছে, এবং এই জায়গাতে চলে গেলে এই দেশ ধ্বংস হবে, এবং ধ্বংসের আর কোনো বাকি নেই। ডাকসুর ইলেকশন বলেন, এই প্রশ্নটা তো করছেন, কিসের ডাকসুরিটা? ঢাকা বিশ্ববিদ্যালয় আর হাটহাজারী সিনিয়র মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় মাদ্রাসার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই হাটহাজারী সিনিয়র মাদ্রাসা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান সমান, আমি জানি না, হতে পারে তার চেয়েও বেশি। আমি একজনকে জিজ্ঞেস বলতে 50,000-এর বেশি ছাত্র আছে। তাই হাটহাজারী সিনিয়র মাদ্রাসা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব তফাৎ এখন আমি করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফাৎ এই কারণে করি না, এইখানে কোনো রিয়েল আধুনিক জ্ঞানের কোনো চর্চা হয় না। তাহলে কি চর্চা হয় একটু বলবেন? এখানে আধুনিক জ্ঞানের কোনো চর্চা হয় না, এখানে কোনো রিসার্চ হয় না, এখান থেকে কোনো চক্ষুষ্মান লোক, আজকের বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে যে চক্ষুষ্মান লোক একটিও হয় নাই গত 10 বছর 15 বছরে। আমি এই কারণে বলছি, মাদ্রাসার থেকে যারা লেখাপড়া করে আসছে তাদের প্রতিও আমার স্নেহ আছে, শ্রদ্ধা আছে। এটা লইয়ে আবার কালকে আবার মিছিল বাড়িব ফজলুর রহমান ধর্মবিরোধী না। মাদ্রাসার পড়া তাদের লাইনের পড়া, আর স্কুল, হাই স্কুল, কলেজের পড়া হলো আধুনিক লাইনের পড়া। যে ছেলেটি মাদ্রাসায় ছিল তিনি তার লাইনে পড়ছেন কিভাবে? উনি 1 থেকে 10ম শ্রেণী থেকে দাখিল একটা পরীক্ষা দিছেন, দাখিলের পরে উনি আলিম একটা পরীক্ষা দিছেন, আলিমের পরে ফাজিল, এরপরে কামেল একটা পরীক্ষা দিছেন, তারপরে আরও বড় ডক্টরেট ডিগ্রি করতে হয়েছিল। উনি গেছেন ওই যে অতে মাদ্রাসা, কি মাদ্রাসা নাম, ওই যে দেওবন্দ মাদ্রাসায় গেছেন, অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেছেন। এটা হলো তাদের লাইন। আর আমাদের লাইন হলো এটা, আমি যে আধুনিক শিক্ষা যে আমি 1 to 10 পরীক্ষা লেখাপড়া করছি, তারপর আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি। এটা হলো মডার্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা। তারপরে এইচএসসি পরীক্ষা দিচ্ছি, তারপরে বিএ অনার্স এমএ পড়ছি। ফজলুর রহমান, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডাকসু নির্বাচন ভরাডুবি হয়েছে, কথা না শুনলে আপনি বুঝবেন না তো। আচ্ছা প্লিজ। 1 নম্বর কথা হলো যে শেখ হাসিনা হলে এটার জন্য সবচেয়ে বড় দায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানানোর জন্য। কারণ শেখ হাসিনা কৌমি জননী হওয়ার লোভে হোক বা ইচ্ছায় হোক, স্ব ইচ্ছায় হোক, ইন্টারমিডিয়েট পাস করে আমি যে ইংলিশ মিডিয়ামে বা বাংলা মিডিয়ামে পড়ে যে নাম্বার নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না, ঠিক আলিম পাস করে, দাখিল এবং আলিম পাস করে মাদ্রাসার সেই ছেলেটি এসে ভর্তি হয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে। কারণ হলো মাদ্রাসায় নম্বর পাওয়া যত সোজা, 90, 95, 99। আমার ইংরেজিতে শুধু অঙ্ক বাদে, ইংরেজি বা সায়েন্স বাদে, সায়েন্সও কম, শুধু ইংরেজি বাদে, শুধু মানে কি বলবো, শুধু অঙ্ক বাদে এত নাম্বার, বাংলায় আপনি যতই পরীক্ষা দেন 60 পাইতে আপনার জীবন বেরিয়ে যায়, 50। ঠিক না কথাটা? কাজেই কম্পিটিশনে এখানে যারা ইংলিশ লাইন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসতেছে, মডার্ন লাইন থেকে আধুনিক শিক্ষা, তারা এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পিছনে পড়ে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে। যে কারণে মাদ্রাসা ছাত্ররা খুব ব্যাপক হারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে ভর্তি হয়েছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, মাদ্রাসা থেকে যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, তারাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি। আমি খারাপ মনে করছি না, খারাপ বলছিও না তাদেরকে। কাজে আমি এই কারণে বলছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাটহাজারী সিনিয়র মাদ্রাসা এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়? 1, 2, আপনি যে ডাকসু ইলেকশন বললেন, এটা কিসের ডাকসু ইলেকশন? একটা দল 17 বছর ইউনিভার্সিটি যাইতেই পারে নাই, ছাত্র দল 16 বছর, যতদিন শেখ হাসিনা ছিল, কোনো হলে থাকতে পারে নাই, ছাত্র দল নাম শুনলেই গলা কাটা।
তাদেরকে বের করে দেওয়া হয়েছে। শিবিরকেও যাইতে দেওয়া হয় না, কিন্তু শিবির তার চরিত্র পরিবর্তন করিয়া, এটা আমি মুনাফিকি বলবো না, সে আত্মগোপন রাখিয়া তার নিজের পরিচয়, পিতৃ পরিচয় বা রাজনীতির পরিচয় গোপন রাখিয়া, আদর্শিক পরিচয় গোপন রাখিয়া সে ওই যে দলটা ক্ষমতায় ছিল সেই দলের মেম্বার হয়েছে এবং সেইখানে খুব আরামে আয়েসে রয়েছে, এবং ওই দলটা যাতে সর্বনাশ হয় সেই কারণে ওই মাথার মধ্যে হেলমেট পরিয়া, হ্যাঁ, পিটাপিটি মারামারি সব এইসব ছেলেরা করছে। এরাই আবার ভালো মানুষ সাজে যখন ওই ছাত্রলীগ সংগঠনটা বা আওয়ামী লীগের যখন দুর্দিন আসছে, তখন তারা স্বরূপে আবির্ভূত হয়ে বলছে ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, আওয়ামী লীগ ছাত্রলীগ জাহান্নামে যাক, আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ধর্মে আমি ফিরত আসলাম, আমি হইলাম জামাতের শিবির কর্মী। এবং সেই জামাতের শিবির কর্মীরা এখন ডাকসুর বিপিজিএস। কিন্তু যারা ছাত্রলীগে ছিলেন, আওয়ামী লীগের অনেক শিক্ষার্থী তো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রতি বিরক্ত ছিলেন, কিন্তু ওনারা যদি আপনার ছাত্রলীগে থেকেই থাকেন, আবার যেহেতু ওনারা আবার নিজেদেরকে শিবির পরিচয় দিয়েছেন, শিক্ষার্থীরা কেন তাদেরকে তাহলে ভোট দিলেন? এখানে আমি কোনো এটা রাজনীতি জানতে নাই, চাচ্ছি আর কি। নো পলিটিক্স। এইভাবে ওই যে এখন যে বাংলাদেশে যে ধুমধাম, খালি এই ওনাদের তো কোনো কাম নাই তো, সাংবাদিকদের এই নিয়ে একটা কাম পাইছে ডাকসু। কি হয়েছে ডাকসু তো পাস পেলে কি আসে যায়? এই ধরনের একটা ডাকসু ইলেকশনে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি কি আসে যায় যেখানে শিবির পাস করে যায়, তাও শিবিরের নামে না, কিন্তু নাকি নামে পাস করছে, নামে না, তারা একটা ঐক্য জোটের একটা প্যানেল দিয়ে পাস করে। ঠিক আছে, বুঝলাম শিবির পাস কিন্তু করতে কি শিবির আইলো, সমর্থিত। আরে বাপ রে বাপ, এটা যে কি হয়েছে শিবির, এটার সঙ্গে জাতীয় রাজনীতি এক সময় ছিল। কই মাহমুদুর রহমান মান্না তো 2 বার বিপি হয়েছে, চাকসুর জিএস ছিল একটা, মাহমুদুর রহমানের দল একদম দাঁড়ায় গিয়া এই দেশ দখল করে ফেলছে। জাসদ ছাত্রলীগ তো একসময় সারা বাংলাদেশের ডাকসু সহ রাকসু সব দখল করে ফেলছিল, এই কারণে তারা বাংলাদেশ দখল করে ফেলছিল রাজনীতিতে। 1972 সনের ডাকসুর প্রথম ইলেকশনে, যারা জানে না তারা জানে না, আমি ফজলুর রহমান জানি বইলা বলি, মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের বিপি, মাহবুব জামান জিএস, রাকসুতে তাই, চাকসুতে তাই, সব জায়গায় তারা দখল করে ফেললো। এই কারণে নেপ ক্ষমতায় চলে গেছিল, কমিউনিস্ট পার্টি ক্ষমতায় চলে গেছিল। আর একটা হারে, হ্যাঁ, একটা হারুলের ডিম একটা পাইছে, আরে বাবা রে, ইসলামী ছাত্র শিবির একবারে জামাতে ইসলামের ক্ষমতায় লয়ে যায়। বাপের বেটা হলে ইলেকশনে আসো, নোংরাম করো কেন? ন্যাশনাল ইলেকশনে আসো। ওইটা কি হয়েছে? এটা চক্রান্ত। কি চক্রান্ত বলবো? ওই আজকে আলোচনা শুনতেছিলাম, ইউটিউব না বিদেশি আলোচনা শুনতেছিলাম, হু হ্যাভ গট মানি ইন দ্য পকেট, কত টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা হলে, কিভাবে ভোটকে প্রতারিত এবং প্রভাবিত করা হয়েছে, এটা সবাই জানে। এটা জানে না শুধু বিএনপি, কারণ বিএনপি আছে সেই মুহে 12ই ফেব্রুয়ারি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী, মন্ত্রী হইমু ক্ষমতায় যায়, আমার দলের কথাই বলছি, দল আমাকে সাসপেন্ড করছে। শুধু বিএনপি জানে না, আর যারা চিন্তা করে সবাই তো জানে যে দল বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না, মেয়র ইলেকশন চাই না, উপজেলা ইলেকশন, শুধু পার্লামেন্ট ইলেকশন চাই, সেই দল কেন ডাকসু ইলেকশনে রাজি হইল? তাইলে বুঝতে হবে আইকিউতে একটু ত্রুটি আছে। বিএনপি কেন ইলেকশনে যাবে? যে শখটা জামাত এবং শিবির দীর্ঘদিন যাবৎ অন্ধকারের মধ্যে তারা সাজাইছে, অর্থ বিত্ত সব কিছু দিয়া। আমি আজকে বলতে চাই, যারা লেখাপড়া, কালকে আমার নামে মিছিল হবে, এইখানে বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামাত কত চেষ্টা করে, তাদের অর্থনৈতিক খরচ কত, এটা সীমাহীন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আচ্ছা, তাহলে আপনারা কেন পারলেন না? যা কোনটা? এই যে বিশ্ববিদ্যালয় আপনারা আমি টেম্পো 17 স্ট্যান্ড এবং বছর বাস যাবত লঞ্চ আমাকে ঘাট হলে কাজ দখল করতে দেয় নাই। করেছেন, আর শুনেন, জামায়াত হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দখল করেছেন, আপনারা কেন পারলেন না? কোনটা আমরা পারলাম না? আমাদেরকে, আমরা তো রেডি না। মানে সেই প্রতিফলন কিন্তু এখন শিবির পাচ্ছে, বিশ্ববিদ্যালয় দখল করার কারণে কিন্তু ডাকসুতে জয়ী হয়েছেন। ডাকসুর ফলাফল আসলে বলা আমি তো যাবে। বললাম তো, তারা তো এই লক্ষ্যে কাজ করছে। আমরা তো শেখ হাসিনাকে সরানোর লক্ষ্যে 15 বছর কাজ করছি, সমস্ত আক্রমণটা তো আমাদের উপরে হয়েছে। আর ছাত্র সংগঠনের শিবিরের উপর তো কোনো আক্রমণ হয় না, কারণ শিবির তো খুঁজে পাওয়া যায় না, শিবির তো সব ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছে। এটি তো অনৈতিকতা রাজনীতির, এটা তো ইমোরালিটি। দিস ইজ দ্য ইমোরালিটি ইন দ্য পলিটিক্স। এই ইমোরাল শক্তিই তো জিতছে। আমি তো 17 বছর যাবত আমি জগন্নাথ হলে যাইতে পারি নাই, জোরলোক হলে যাইতে পারি নাই,
মুজিব হলে যাইতে পারি নাই, জিয়া হলে যাইতে পারি না, কোনো হলে আমি যাইতে পারি না। আমি তো ওখানে বসি না, এই কারণ তো বললাম যে শুধু জানে না বিএনপি যে ইলেকশনটা হইলে কি হবে, কারণ বিএনপির তো এখানে এই ইলেকশন বলবে তারা, না আমরা 6 মাস পরে বা জাতীয় ইলেকশনের পরে ইলেকশন করব, এটা বলা উচিত ছিল। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, আমি এটা সব জায়গাতে হয়েছে, গত 25 বছর 30 বছর ইলেকশন হয় না। একটা ইলেকশনের জন্য আপনার কি এত তাড়াহুড়া লাগে গেল যে ডাকসু ইলেকশন করতে হবে? ডাকসু ইলেকশন তো 20 বছর যাবত হয় না। একটা জি, ইলেকশন, ধন্যবাদ ফজলুর রহমান। আমি আপনার কাছে আসবো। জনাব একটা ইলেকশন মাসুদ কামাল একেবারে প্রশ্ন অত করতে হয়ে চাই যে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন ছাত্রলীগের ভোট শিবিরের বাক্সে পড়েছে বলেই ডাকসুতে বিশাল জয় পেয়েছে শিবির। যেই সংগঠনটির 15 বছর 16 বছর গুপ্ত অবস্থায় থাকতে হয়েছে, কোনো কর্মকাণ্ড করতে পারেনি এবং নানাভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ দ্বারা, সেই দলটিকেই আবার কেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ ভোট দেবেন? মানে কতটুকু যুক্তিযুক্ত এমন অভিযোগ? উনি যেটা বলেছেন, উনি তো একজন বড় নেতা, উনি বিএনপির মতো বড় দলের একদম স্থায়ী কমিটির মেম্বার, কিন্তু মানে স্থায়ী কমিটির উপরে কিন্তু বিএনপি তার কোনো কমিটি নাই, এবং বড় দলের বড় নেতা উনি। তো উনি যখন বলেছেন নিশ্চয়ই ওনার কাছে তথ্য প্রমাণ আছে এবং লজিকও আছে। আমার কথা হলো কি, এই লজিকটা আপনি নির্বাচনের আগে বুঝেন নাই কেন? চোর গেলে বুদ্ধি বাড়ে। এখন যখন চোরটা আসলো, আপনাদের চোরের সামনে সব দিয়ে দিলেন, এখন আপনি বুঝতেছেন যে এইটা হয়েছে। আগে বুঝেন নাই কেন এই যে এটা হইতে পারে? কেন বুঝেন নাই আপনি? তারাই কেন পেল না এই বুদ্ধি নিয়ে আপনি প্রটেস্ট করতে আসছেন? উনি জ্ঞানী লোক, আমি আপনাকে বলি শুনেন, বিষয়টা হলো কি, এখানে কতগুলি বিষয়। যে ওনার কথা কিন্তু একদিক দিয়ে ঠিক, ছাত্রলীগের ভোট হয়তো জামাত পাইছে, মানে শিবির পাইছে, হয়তো পাইছে। এখন যদি পায় তাহলে দোষটা কার? শিবিরের, ছাত্রলীগের, নাকি আপনার ছাত্র দলের? আপনি পাইলেন না কেন? আপনি কেন পাইলেন না? তার মানে ছাত্রলীগের যারা ছেলে মেয়েরা আছে সবাই তো আর ছাত্রলীগের লিডার না, সমর্থক থাকতে পারে। দেখেন ছাত্রলীগ যারা করে, এটা কিন্তু মানে আওয়ামী লীগ ছাত্রলীগ, এটা কিন্তু একটা বংশানুক্রমিক দল। মানে দাদা আওয়ামী লীগ করতো, হয়তো দাদার বাপও আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, বড় ভাই যুবলীগ করে, এরকম কিন্তু অনেক আছে। তো তারা তো হুট করে জামাত হতে পারবে না। বাট এই যে সমর্থকগুলি রয়ে গেছে এখানে, তাদেরকে আপনারা আনতে পারলেন না কেন? তারা আপনাকে ভালোবাসলো না কেন? শিবিরের সঙ্গে আওয়ামী লীগের আদর্শিক বিভেদ বিরাট দূরত্ব। এত দূরত্বের পরেও তারা আওয়ামী লীগ হইয়া, তারা ছাত্রলীগ হইয়া, তারা জামাতকে শিবিরকে ভোট দিল কেন? এই জিনিসটা একবার বোঝার চেষ্টা করছেন? একবার বুঝেন যে কি এমন করলাম আমি যে আমাকে ভালোবাসে না, ওরে ভালোবাসে। আপনার এই নিজেকে প্রশ্ন করেন, ঘটনাটা কোথায় ঘটছে আমি আপনাকে বলি, আমি যেভাবে বুঝি। আপনি সারা দেশে যোগাযোগ করে দেখেন যে যেভাবে গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা এলাকা ছাড়া ছিল, এলাকায় কেউ থাকতে পারতো না, মামলা মোকদ্দমা হাজার হাজার অনেক কিছু ছিল। অনেক বিএনপির নেতাকর্মীকে আমি চিনি যারা নাকি মানে জঙ্গলে যে থাকতো, জানেন, তাদের মানে থাকতে পারতো না এই আওয়ামী লীগের অত্যাচারে। তো সেই রকমভাবে কিন্তু গত 1 বছর 1.5 বছর সময়ে, যে 5ই আগস্টের পরের থেকে আওয়ামী লীগের উপরে কিন্তু এই টর্চারটা চলছে। আওয়ামী লীগের লোকজন কিন্তু এলাকায় থাকতে পায় না, অনেক জায়গায় এলাকায় থাকতে পায় না, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা। আচ্ছা, এই মামলাগুলি কে করছে? এই মামলাগুলির বাদী কে? আপনি একটু খবর নিয়ে দেখেন, 95% ক্ষেত্রে বাদী হলো স্থানীয় বিএনপির লোকজন। এখন সেই ফ্যামিলির একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে দেখতেছে আমার বাবা বা আমার খালু, আমার চাচা, আমার ভাই, এরা দৌড়ের উপরে আসছে, বাড়িতে থাকতে পারে না। কার অত্যাচারে? বিএনপির অত্যাচারে। তো ওরা কি বিএনপি ছাত্র সংগঠনকে ভালোবাসবে? তাদেরকে ভোট দেবে? দেবে না তো ভাই। এটা কিন্তু একদম রিয়েলিটি। কিন্তু একটা কারণ, আমি আরেকটা কারণ বলি কেন মানে আপনার ছাত্রদল ভোট পেল না। একটা কারণ তো ফজলু ভাই বলছেন যে ওরা তো 18 মাস তো মানে থাকতেই পায় নাই, 18 বছর, হ্যাঁ 17 বছর, ওরা তো মানে আপনার ক্যাম্পাসেই ছিল না। তাহলে কীভাবে মানুষের মধ্যে তাদের অবস্থানটা হবে? আর এরা মনে করেন ছাত্রলীগের আড়ালে ছিল, যেমন ইয়া সত্য, এটা কিন্তু ভাইস ভার্সা। মনে করেন আপনার আড়ালে, আপনার সঙ্গে গালে গাল মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া তারা তো ছিল, তা একটা ব্যক্তিগত সম্পর্ক তো হয়ে গেছে। আবার ওদের প্রশ্রয় এরাও আছে, সেই সম্পর্কটা কিন্তু রয়ে গেছে। কাজে ওদের ভোটটা তো কিছু পাইতেই পারে। কিন্তু আরেকটা বিষয় আছে, আমি বলি আপনাকে সেই জিনিসটাও।
এই আমি মনে করি আসলে ডাকসু নির্বাচনে কিন্তু জাতীয় রাজনীতির প্রভাব পড়ছে। কিভাবে সেটা বলি, বিএনপির লিডারদের সাথে আলাপ করলে দেখবেন হাটে ঘাটে মাঠে তারা যখন কথা বলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা মনে হয় কি তারা ক্ষমতায় আইসেই গেছে, খালি ফেব্রুয়ারি মাসটা বাকি। ফেব্রুয়ারি মাসটা আসলেই তারপরে থেকে তারেক রহমান মানে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন। বিশ্বাস তাদের একটু বেশি। বিশ্বাসটা তারা কিন্তু প্রচারও করে, বিশ্বাস থাকতে পারে, বিশ্বাসের কোনো আপত্তি নেই আমার, যার যার বিশ্বাস তার তার। মানে আত্মবিশ্বাসের কারণে কি তারা এটা প্রচার না বলি আগে শুনেন, আগে কথাটা পুরো কথা শুনেন, তারপরে আপনি বুঝবেন আমি কেন বলতেছি। তাদের মধ্যে এরকম একটা বিশ্বাস জন্মাইছে, তারা ক্ষমতায় আসতেছে এবং সেটা তারা প্রচারও করছে, কিন্তু তারা পাবলিককে বুঝাইছে আমরা কিন্তু ক্ষমতায় আসতেছি। এখন গত 17 বছরে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের জন্য আতঙ্ক কি ছিল? সাধারণ ছাত্রদের জন্য আতঙ্ক ছিল গণরুম এবং পরীক্ষার আগের রাত্রেও মিছিলে যাওয়ার জন্য তাদেরকে যেতে হতো, চাপ দেওয়া হতো। এই কাজটা কে করতো? আমরা বলি ছাত্রলীগ, আসলে ছাত্রলীগ ভাইবেন না, এটা আসলে করতো সরকারি দল। যে দল সরকারে থাকে তারাই এরকম একটা ক্ষমতা প্রয়োগ করতে পারতো। এখন যদি এই ছাত্ররা মনে করে যে যেভাবে বিএনপি ক্ষমতায় আসতেছে, তাহলে ছাত্র দলটাও কিন্তু সরকারি দল হয়ে যাবে ফেব্রুয়ারি পরের থেকে। তারা হয়তো সরকারি দলকে ভয় পাইছে যে আমি কোনো সরকারি দল চাই না। এটাও কিন্তু হইতে পারে যে সরকারি দল আসলেই তো আমাকে আবার গণরুমে ঢুকাবে, সরকারি দল আসলেই তো আমাকে আবার মিছিল করতে হবে, তাহলে আমি সরকারি দল থেকে দূরে থাকি। এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আর এর সঙ্গে আরও একটা ঘটনা আছে, যদি পরে সময় পাই বলবো নি। জি, ধন্যবাদ। ফজলুর রহমান, আপনার কাছে যেতে চাই। ডাকসু বিজয়ের পর আমরা দেখেছি যে শিবিরের প্যানেল প্রথমে জুলাই শহীদের কবর জিয়ারত করেছে, তারপর বুদ্ধিজীবী কবর সেখানেও গিয়েছেন। প্রশ্ন করতে চাই, জামায়াতের কি ৭১-এর কোনো অনুশোচনা বা পলিসি পরিবর্তন করেছে কিনা? সেই জায়গা থেকে কি তারা সেখানে গেছেন কিনা, যে বুদ্ধিজীবী ৭১-এর বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে? সলের কোনো অভাব হয় না, চলনারও কোনো অভাব হয় না। আমি ছেলেদেরকে বলছি না, আমি বলছি জামাতকে। এটা জামাতেরই সন্তানেরা যদি বাপের শিক্ষা পায় থাকে, তাইলে আমি বলবো এরা ছলনা করছে। বাপ হইলো তাদের, মানে ফাদার্স পার্টি হইলো তাদের, বা মাদার্স পার্টি হইলো জামাত। জামাত কিন্তু ৫৪ বছরে এমন একটা ভাব করছে, প্রথমে পালায় ছিল, পরে গোলাম আজম সাহেব আসলেন, যে কোনোভাবে উনি এইভাবে রইলেন, অনেক কিছু হয়েছে। সেই জাহানারা ইমাম টিমাম, ওই যে আজকের যে আইনমন্ত্রী বৈশা আছে জনাব আসিফ নজরুল, উনি কিন্তু বিশাল নেতা ছিলেন যাতে গোলাম আজমের ফাঁসি দেওয়া যায়। এগুলা অনেক হয়েছে। আমি যে কারণে আপনাকে বলছি, আপনাদের এখানে কথা বলার সময় পাওয়া যায় না, যে কারণে ভুল বুঝাবুঝির স্কোপ থাকে। জামাত কিন্তু ৫৪ বছর পরে সুযোগ পাইই কইছে, যারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করছিল তারা মাপ চাও। সুযোগ পাইয়েই কিন্তু তারা বলছে ৪৭ হইল প্রথম স্বাধীনতা যুদ্ধ, আর ২৪ হইল সর্বশেষ স্বাধীনতা যুদ্ধ, আর ৭১ হইল গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। এবং সেই ভাইয়ে ভাইয়ের মধ্যে ভুল বুঝিটা সৃষ্টি করছে পাশের দেশ ভারত চক্রান্ত করে। এটা ২ দিন ৩ দিন ৪ দিন ৫ দিন আমি মনে করছিলাম আমার দল বিএনপি, এটা মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের দল, সেই দলে বুঝি নেতা আছে সেই রকম, যে বলবে না এই কথাটা সত্য না, ৭১-ই মুক্তিযুদ্ধ। কিন্তু কেউ বলে নাই। এইভাবে যখন বলা শুরু করলো এবং ৭১-কে পায়ে মারায়া গেল, ৭১-এর সমস্ত বীর শ্রেষ্ঠর ছবি যখন ফেলে পা দিয়ে পারাইলো, তখন আমি ফজলুর রহমান, আবারও বলছে আমি ফজলুর রহমান, আল্লাহর রহমত, বলছে রাজাকারের বাচ্চা, আল বদরের বাচ্চারা, এই দেশটা কিন্তু এখনো পাকিস্তান হয়ে যায় নাই, মুক্তিযোদ্ধারা কিন্তু আমরা কিন্তু এখনো মরি নাই, সাবধান, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বললে কিন্তু আরেকটা যুদ্ধ হবে, পারি অথবা মরি, মুক্তিযুদ্ধকে চোখের সামনে নিহত হত্যা করতে দেব না। সেই যে জামাত আমাকে ফজা পাগলা বলা শুরু করলো, আপনারা জানেন এটা, আমি ফজু পাগলা হয়ে গেছি জামাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। তবে এইটার জন্য যদি জামাত এবং তার আমির আমার কাছে মাপ না চায়, আর যদি আমি ৫ বছর আল্লাহ আমারে বাঁচায় রাখে, এদেরকে আমি মাপ চাওয়াই স্যার মুঝে, আমি ফজু পাগলা না, আমি হইলাম সবার ফজলুর রহমান, যে ফজলুর রহমান বাংলাদেশে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের একজন। আমি এদেরকে এটা প্রমাণ করে ছাড়বো এবং তাদেরকে হাত জোর করে মাপ চাওয়া ছাড়বো যারা আমাকে ফজা পাগলা বলছে। আমাকে অপমান করার জন্য এখনো কোনো কথা নাই, যা বলে নাই,
সেই জামাত ইসলাম 54 বছর পরে আমি তো বলছিলাম, হ্যাঁ বাবা জামাত ইসলাম আপনারা যদি শরিয়া আইন চান, আল্লাহর আইন চান, কোরআনের শাসন চান, যাই চান মানি, কিন্তু ইলেকশনে আসেন। কিন্তু তারা ইলেকশনে না এসে করলো কি, শুরু করলো সংস্কার, সৎকার, সমন্বয়ক, হেই একদম সাংঘাতিকভাবে পিআর হইতে হবে, জিআর হইতে হবে, তা না হলে ইলেকশন হবে না। আমরা যারা মুসলমান আমরা তো ইচ্ছা করলে 4টা করে বিয়ে করতে পারি, আমাদের ঘরে ঘরে মাত্র একটা করে বউ আছে, আমাদেরকে আরও 3টা বউ যদি সরকার আমাদেরকে বিয়ে করায় না দেয় তাহলে আমরা ইলেকশনে যাব না। এই তো শুরু হয়েছে। এই যে দেখেন নেপালে গত পরশুদিন ঘটনা ঘটছে, প্রধানমন্ত্রী পালায়ে গেছে, নতুন সরকার আইসা আজকে ডেট দিয়ে দিছে, মার্চ মাসের প্রথম 6 তারিখে ইলেকশন। আমি ঠিক বলছি না? ঠিক বলছি। তারাই এটার সাথে একটু যোগ করতে চাই, মানে তারা এত দ্রুত নির্বাচন ঘোষণা করেছেন। বাংলাদেশে কি শুধু সংস্কার প্রয়োজন? ক্ষমতাকে দখল করতে চায়, ক্ষমতাকে ভোগ করতে চায় এবং দেশটাকে নষ্ট করতে চায় সংস্কারের নামে। আমেরিকা থেকে লোকজন না, বাপ দাদার নাম নাই, চানমোহরের বিয়ে সংস্কার করব। দুইটা কি বলবো আপনাকে, এদেরকে দেখলে পরে এখন মনে হয় যে আমার দেশটাকে ধ্বংস করার জন্য, যেহেতু আমেরিকা আমার দেশের স্বাধীনতা চায় না, এই সাগর পর্যন্ত 7ম নৌবহর পাঠাইছিল আমার দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য, যেহেতু এখন আমেরিকা আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যাচ্ছে বা গেছে, যেহেতু করিডোর চায়, চট্টগ্রাম বন্দর চায়, সেই কারণে আজকের এই চক্রান্তকারীরা ক্ষমতায় বসে বসে জামাতের সহযোগিতা নির্বাচনটাকে বিনা কারণে দীর্ঘস্থায়ী করছে। যদি মানুষ না বুঝে, আমার কপাল খারাপ, মুক্তিযুদ্ধের কপাল খারাপ, মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে যাবে। আমি তাই বলছি যে ওই যে ছেলেরা ফুল দিতে গেছে, ফল দিতে গেছে, তারা গিয়ে কি বলছে, মুনির চৌধুরী রায়ের বাজারে গিয়ে তারা কি বলছে, শহীদুল্লাহ কায়সার, মুফাজ্জল হায়দার চৌধুরী, গিয়াসউদ্দিন আর ওই জিসি দেব, যারা শহীদ হয়েছে তাদের কবরে দাঁড়ায়, শত শত শহীদের কবরে দাঁড়ায় তারা কি কইছে, তাদের পূর্বসূরির নাম কি? আমাকে বাধা দেবেন না। জি প্লিজ। তাদের পূর্বসূরির নাম হলো ইসলামী ছাত্র সংঘ। ওইটাই ছিল আলবদর, ইসলামী ছাত্র সংঘ। আর ওই নামটা তারা পরিবর্তন করে কি রাখছে? তারা রাখছে ইসলামী ছাত্র শিবির। এই তো কথাটা, শুধু সংঘের জায়গায় শিবির আসছে। বলেন তো শিবির কেন আসছে সংঘের জায়গায়? জানেন? 3টা জায়গা থেকে 3টা অক্ষর নেওয়া হয়েছে। শিবির প্রথম আসছে আল শামসের তালব্যস্য, আল বদরের ব আর রাজাকারের র, এই 3টা শব্দ নিয়ে শিবির হয়েছে। এটা বাংলাদেশের মানুষ জানে কেন? এটা কে যে নামটা করছে তিনি এখন লন্ডনে বসে আছেন। তিনি ছিলেন এই শিবিরের জাতিসংঘের ছাত্র সংঘের শহরের নেতা, যার নাম হলো, যিনি যার ফাঁসির অর্ডার হয়েছে, কি নাম তার? এই যে মাইনুদ্দিন, উনি এই নামটা দিছে যে আমরা শুধু এক বদরের নাম দা পারবো না, আল বদর হয়ে পারবো না, 3টা মিলায় রাখো, আল শামস, আল বদর এবং রাজাকার, সেই শিবির নাম। তারা গিয়ে ওখানে কি মোনাজাত করছে? কার নামে? মুনির চৌধুরীর নামে বেহেশতে যাওয়ার মোনাজাত করছে। তাহলে মুনির চৌধুরীকে মারছে কে? মুফাজ্জল হায়দার চৌধুরীকে মারছে কে? গিয়াসউদ্দিন আহমদকে মারছে কে? কে শহীদুল্লাহ কায়সারকে মারছে? কে ডাক্তার আব্দুল আলিম চৌধুরীকে চোখের ডাক্তার হিসেবে বাসার থেকে আইনা প্রথম রায়ের বাজারের সেইখানে বদ্ধভূমিতে চোখগুলা তুলছে কারা? ওরে বাবা, ওদের নামে আবার মোনাজাত করতে গেলাম, তো এটা তো 2 নম্বর হইলো। আমি আপনাকে হত্যাও করলাম, আবার আপনার নামে আমি মোনাজাত পড়তে গেলাম, দুইটা অপরাধ করলাম আমি। মানে তারা কি অনুশোচনা করবেন কিনা বা করলে পরিষ্কারভাবে মাপ চাইতে হবে কাউন্সিল করিয়া। তখন জনগণ যদি বলে তোমাদেরকে মাপ দিলাম, এটা পৃথিবীতে কোনো যুদ্ধ অপরাধী দল কোথাও পলিটিক্স করতে পারে নাই। যেমন হিটলারের দল জার্মানে পলিটিক্স করতে পারে না, মুসলিনের দল ইটালিতে পলিটিক্স করতে পারে না, ঠিক সেই রকম তাদের মাপ চাইতে হবে। জনগণ ইচ্ছা করলে ক্ষমা দিতেও পারে, কিন্তু একজন ব্যক্তি ছিলেন, আমি এই কারণেই তো বলি, একজন মহান ব্যক্তি ছিলেন, উনি হৃদয়ে ছিলেন বিশাল, কিন্তু উনার হৃদয়টা এত নরম ছিল, উনার ক্ষমার সুযোগে আজকে আলবদর রাজাকাররা তার মাথায় প্রস্রাব করে, তার বাড়ি পুরাইয়া দেয়। ধন্যবাদ। মাসুদ কামাল, একটু জিজ্ঞেস করতে চাই যে ছাত্রদলের চাঁদাবাজি, দখলবাজি এবং বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ হয়েছে
এবং তারা জনগণের পালস বুঝে না, আবার শিক্ষার্থীদের পালস বুঝেনি। শিবির শিক্ষার্থীদের পালস বুঝে নানা কর্মসূচি দিয়েছে, প্যানেল দিয়েছে। অন্যদিকে ডাকসু নির্বাচনে প্যানেল দিতে ছাত্রদল দেরি করেছে। আমি এটি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বক্তব্যগুলো বলছিলাম। শিক্ষার্থীদের পালস না বোঝার কারণে কি ডাকসুতে তাদের বিপর্যয় হয়েছে কিনা, ফল বিপর্যয় এবং পরাজয় হয়েছে কিনা? দেখেন, এটা একটা কারণ হতে পারে, একদম হুবহু এইভাবেই হয়েছে আমি তা বলবো না। কতগুলি বিষয় আছে। যেমন ধরেন, যে কথা নাকি ফজলু ভাই আগেও বলছেন, আমিও বললাম, যে আসলে পালস বুঝতে গেলে তো আপনার হাতটা ধরতে হবে না। আপনি আমার হাতে, আমার যদি না, পালস বুঝতে এই চান, পালস এই পালস সে পালস সেই পালস ওই পালসই বলছি আমি আর কি। জি। আপনি পালস বুঝতে হলে তার তো কাছাকাছি তো যেতে হবে। তো ছাত্রদল তো তাদের কাছাকাছি যেতেও পারেনি অনেকদিন। শেষে যখন তারা একটা হল কমিটি করলো, সেই হল কমিটি করার ক্ষেত্রে কিন্তু বাধা দেওয়া হয়েছে। কে বাধা দিছে? কে বাধা দিছে? এই শিবির থেকে দিছে। শিবিরের, তারা যদিও বলছে সাধারণ ছাত্র আন্দোলন শিবিরের উদ্যোগে হয়েছে, তার মানে তারা কিন্তু ওখানে কোনো হল কমিটি করতে দিতে চায় না। অন্য কোনো পলিটিক্যাল পার্টি, অন্য কোনো মানে ছাত্র সংগঠন হলে আসুক, এটা কিন্তু তারা চায় নাই। তো এখন একটা ছাত্র সংগঠন থাকতে পারে, যেমন শিবির যে কাজটা করছে, ওরা কিন্তু এটা সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওরা কিন্তু নানা ধরনের আপনার এই কি বলে কর্মসূচি দিয়েছে, শিক্ষার্থীদের, বিশুদ্ধ অসচ্ছল পানির, শিক্ষার্থীদেরকে পড়াশোনাও করিয়েছে এবং বিভিন্ন হলে পানির ফিল্টার, মানে নানা কিছু। আমি কথাগুলো বলি, হ্যাঁ, আমাকে প্রশ্ন please, করছেন, please, আমি বলি please, এগুলো, হ্যাঁ, please. আমাকে হেল্প করতে হবে না, Please. আমি বলতে পারবো। তো তারা এগুলো যখন করেছে, যে এগুলি অন্য কেউ করবে না, আপনি ভাবেন কেন? আপনি মনে করেন মোট হলের মনে করেন 2000 3000 স্টুডেন্ট আছে, আপনি তার মধ্যে 500 জন করলেন, আরও হয়তো 200 জনের দরকার হতে পারে। এখন যদি এটা ছাত্র দলও আসে, তারাও করতে পারতো, আপনাদের এটা দেখে হয়তো করতো যে এনারা এত বছর ধরে করতেছে, আমিও করি। কিন্তু তাদেরকে তো আপনি হলে ঢুকতেই দিলেন না। আগে আওয়ামী লীগ ঢুকতে দেয় নাই তাদের স্বৈরাচারী আচরণের মাধ্যমে, আর আপনারা ঢুকতে দিলেন না যে হলে কোনো রাজনীতি চলবে না। তাহলে আপনারা কোনটা করতেছেন? এবং আবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলতেছে যে না, কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তাহলে রাজনীতি এবং গুপ্ত রাজনীতি একটা ক্যাটাগরি আছে, তাহলে গুপ্ত রাজনীতিটা কে করতেছে? তো এই যে বিষয়গুলো আপনারা তো তাদের ঢুকতে দেন নাই, ঢুকতে দেওয়া উচিত ছিল। তো এই জায়গাটাতে আপনি যদি স্টুডেন্টদের সঙ্গে আপনি হলে ঢুকতেই না দেন, তাহলে তারা স্টুডেন্টরা কী চায়, এই পালসটাই আপনি বুঝবেন কীভাবে? এবং এই পালসের জন্য আপনিও যে একটা ওষুধ দিয়ে বসে আছেন, এটা দেখাবেনই বা কীভাবে? সেই সুযোগটা তো হয়তো পায় নাই। কাজেই আপনি তুলনা করতে পারেন, কোনো সমস্যা নাই। তুলনা তো হচ্ছে, এই স্টুডেন্টরা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকভাবে তুলনা করছে, কিন্তু বাস্তবতাটাকে আমি বলি। বাস্তবতাটা হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলেই এবার শিবিরকে ভোটটা দিচ্ছে। এটা বাস্তবতা ভাই, মানতে হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমার কাছে শুনতে খারাপ শোনা যেতে পারে, অন্যকে খারাপ লাগতে পারে, লাগবে, কিন্তু তারা ভোট দিচ্ছে রে ভাই, এবং তারা ভোটেই জিতছে। ওই যে ভোট কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনেকেই বলতেছে। ওই দিন কালকে দেখলাম যে বিএনপির যুব দলের যে সভাপতি মনির মুন্না, উনি বলতেছে যে ডাকসু ইলেকশনে এমন এটা হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকেও হার মানাইছে। তো এগুলি আসলে, এগুলি কথাগুলো গ্রহণযোগ্য কথা নয়। এগুলি বললে কি হয় জানেন? এগুলি বললে যে জিনিসটা হয়, যে এই নির্বাচনকে তখন অস্বীকার করার মতো একটা অজুহাত কিন্তু সবাই পেয়ে যায়। একটা নির্বাচন তো হয়েছে, আপনি সেটা মেনে নেন। হ্যাঁ, নির্বাচনে কেন আপনি হারলেন এগুলি নিয়ে আপনি গবেষণা করেন, কোনো সমস্যা নেই। এবং আপনার খামতিটা কোথায় ছিল, ঘাটতিটা কোথায় ছিল, এগুলিও দেখেন। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে নির্বাচনে, সেটাও আইডেন্টিফাই করেন। আইডেন্টিফাই করলে তো হয়ে যায়, এত কথা বলা লাগে না তো। কিন্তু এইটা আবার হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানাইছে, এটা যখন মুন্না সাহেব বলেন, তখন আমি ওনার প্রজ্ঞা নিয়ে, ওনার সৌজন্যতা নিয়ে আমার সন্দেহ তৈরি হয়। কারণ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী ছিল আমরা দেখছি, যে অর্ধেকের বেশি আসলে কোনো ইলেকশনই হয় নাই, ওনারা ক্ষমতায় চলে গেছেন, ওটা হলো ইঞ্জিনিয়ারিং। রাতে ভোট হয়ে গেছে, ওটা ইঞ্জিনিয়ারিং। আমি আর ডামির ভোট হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিংকে হার মানানোর ক্ষমতা কারো আছে বলে আমার কাছে মনে হয় না। জানি না ফজলু ভাই কী বলবে। তো যাও, তো ওইটা হলো ইঞ্জিনিয়ারিং। কাজে এই ধরনের সুইপিং কমেন্ট একটা সিনিয়র লিডারের কাছ থেকে আমি আশা করি না। যে একটু এটার সাথে একটু যোগ করতে চাই, ছোট করে জানতে চাইবো যে এই যে জামাতের এক
শিবিরের যে প্যানেল যারা জয়ী হয়েছেন তারা যে বুদ্ধিজীবী, একই প্রশ্ন করতে চাই, বুদ্ধিজীবী কবরস্থানে যে দোয়া করেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধ যারা শহীদ হয়েছে বুদ্ধিজীবী যারা ছিলেন তাদের কবরে গিয়েছিলেন, জানতে চাই যে এগুলো কি শিবিরের রাজনৈতিক কৌশল কিনা, অথবা এটা রাজনৈতিক, শোনেন এখানে এটা হলো কি, যে কথাটা ফজলু ভাই বলেন খুব সিরিয়াস কথা কিন্তু বলছেন, জি। যে ওরা যে একজন মোনাজাত করছে, তারা মোনাজাত করে কি বলছে, কি বলছেন? বলছেন যে আজ আল্লাহ এদের বেহেশত নসিব করো, বলছেন এটা। আচ্ছা, সঙ্গে সঙ্গে এটা বলেন নাই এদেরকে যারা হত্যা করছে তাদেরকে তুমি জাহান্নামে পাঠাও, এটা বলছেন? দিস ইজ দ্য পয়েন্ট। তারা ওখানে যে কি বলেছেন এটা আমার জানার খুব আগ্রহ, আমার মানে কৌতূহল, আসলে কৌতূহল কিন্তু, মানে উনি বলার পরে আমার মাথার মধ্যে খেললো যে তাই তো, ওনারা ওখানে যে কি বলছেন, এই লোকগুলি তো স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদেরকে স্বাধীনতার আগ মুহূর্তে জনগণ বুঝছেন যে নিশ্চিত পরাজয়, বুঝতে পেরে তাদেরকে আপনি ধরে নিয়ে যান, মানে চোখ মুখ বাইন্দে গুলি করে মেরে ফেলেছেন। তো এই লোকগুলির কবরস্থানে যে আপনি যে কবর জিয়ারত করলেন, আল্লাহর কাছে কি চাইলেন, কি বললেন? এদের হত্যাকারীদের বিচার চাইছেন? ইহকালে তো হলো না, যে পরকালে চাইছেন কিনা? যদি চান শেষের প্রকাশ্যে বলেন, আমরা খুশি হই, তাহলে আমরা বুঝতে পারি আপনাদের নৈতিকতা জায়গাটা একটা চেঞ্জ আসছে। শুনেন, এই যে স্টুডেন্টগুলো, এরা কিন্তু কেউ রাজাকার না, এদের দাদাও রাজাকার ছিল, অথবা কিছু ছিল, অথবা ছিলই না, কেউ ছিল না, হতে পারে। কিন্তু রাজাকার কিন্তু এটা ব্যক্তি না, রাজাকার শব্দটা এখানে ব্যবহৃত হচ্ছে একটা মানসিকতা হিসাবে, আপনাকে এভাবে জিনিসটা বুঝতে হবে, এটা একটা মানসিকতার নাম। তো সেই মানসিকতা যদি আপনার এখন থাকে, তো মুক্তিযুদ্ধের 100 বছর পরে একজন লোক রাজাকার হতে পারে ওই মানসিকতাটার কারণে। তো আমরা ওইটাই জানতে চাই যে আপনাদের সেই মানসিকতাটা এখন কোথায় আছে, এটা ক্লিয়ার করেন। এটা ক্লিয়ার করলে তো কোনো সমস্যা নাই, তাহলে আপনারা আরও জনপ্রিয় হবেন। আগামীবার যদি আপনার এই মানসিকতা সবাই বুঝতে পারে, তাহলে আপনাকে আরও বেশি ভোটে পাস করাবে। আমাদের তো কোনো আপত্তি নাই, সবই হতে পারে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আসলেই কিন্তু এটা জানার প্রশ্ন, আমি এটা জানতেও চাই আসলে, আসলে ওনারা বলুক ওনারা ওখানে কী দোয়া করছেন, এটা খুব জানার খুব আগ্রহ। ধন্যবাদ। ফজলুর রহমান, আপনি তো নানা সময়ে শিবির যারা করেছেন তাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের বাচ্চাও বলে সম্বোধন করেছেন। ডাকসুতে ছাত্র দলের হারার পেছনে কি এমন বক্তব্য দায়ী ছিল কিনা? আমি আপনাকে বলি, দায়ী যদি হয়ে থাকে হইছে, আমি রাজাকারের বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চা বলবই। এই কারণে আমার ভোট পাওয়ার জন্য বলবো না যে না আপনারা হইলেন মহান মুক্তিযোদ্ধার বাচ্চা, এটা আমি বলবো না। আমি শিবির সবাই রাজাকারের বাচ্চা পাও, এই যে ছেলেরা ব্যক্তিগতভাবে সব খারাপ, শিবির যারা করে এটা আমি মনে করি না। অনেক ভালো বলে ছেলেদের রেজাল্ট অনেক ভালো, অনেক ব্রিলিয়েন্ট ছেলে, আমার কথা বলতে দেন, না হলে আমরা ওইটা পড়ে আমি এত কিছু বলতে চাই বাংলাদেশে কাউকে আমি বুঝাইতে পারি না। এরা ব্যক্তিগত জীবনে ভালো, শুনবো আমরা, ব্যক্তিগত জীবনে ভালো, এবং এদের সামনে একটা ফিলোসফি দেওয়া আছে, আদর্শ দর্শন, যেটা থেকে দর্শন এবং প্রিন্সিপালের মধ্যে একটাকে বলে, এটাকে বলে আইডিওলজি। এদের একটা আদর্শিক চিন্তা আছে। সে আদর্শিক চিন্তাটা কি, এটা কোত্থেকে আসতেছে? শিবিররা নিজেরা সৃষ্টি করতেছে, না তাদের যে মূল দল জামাত তাদের দর্শনটা এখানে আসছে? ঠিক আছে, সেই দর্শনটাই তো তারা পালন করতেছে। জামাত বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আগের স্লোগান এখন আর দেয় না, সেটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করিয়া। রাসূল কারো নেতা না, আল্লাহ খালি তাদের প্রভু না। আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। এই কথা কোয়ার পরেই বন্ধ হয়ে থাকে। কথাটা কি বুঝতে পারছেন? জামাত যে ধর্মীয় রাজনীতি, ইসলাম ধর্মের নামে যে রাজনীতি, এই রাজনীতি তো শিবির করতেছে। আমি বলবো চেতনার স্তরে তারা, আমার এই দেশে জামাত হওয়া, আপনি প্রকৃষ্টভাবে রিয়েল মৌলানা, মৌলবী, আলেম, উলামা, গাউস, কুতুব, দরবেশ যারা, তাদের বক্তব্য শুনে দেখেন জামাত কোন ধরনের ইসলামিক দল। বাস আমি এই পর্যন্তই বলবো। তাদের আদর্শিক ব্যাপারটার সঙ্গে হইলো আমার ফাইট। এই ছেলেরা কিন্তু আমার সন্তানের মতো, এরা ব্রিলিয়েন্ট ছেলে পেলে, কিন্তু আমার কাছে মনে হয়, আমার দৃষ্টিতে মনে হয় এই ছেলেদের মাধ্যমে বাংলাদেশের যে 18 কোটি মানুষ, পরবর্তী সময়ে যে 50 কোটি মানুষ হইতে পারে 100 বছর পরে দেশ, এদের মুক্তির কোনো ধরনের নিশানা মানুষ পাবে না এই ছেলেদের কাছ থেকে। এরা নিজেরা ওই ধর্মের নামে মানুষকে আরও কিছুদিন মজা টজা করে এরা চলে যাবে। আর এদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আইসা পড়বে এটা দিল্লি হনুজ দুরস্ত, অসম্ভব। আমি বললাম
যে কারণে জামাত নির্বাচনে যাইতে চায় না, বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেয়, বাহানা করে। এবং এইটা একমাত্র দেশকে এখন আপাতত বাঁচাইতে পারে বিএনপি। আমার বিএনপি তো আপনাকে আপাতত বাঁচাইতে, আমাকে বহিষ্কার করুক, আমি আমার সাথে এটা কি বিশেষ কোনো করে গোষ্ঠীর দেখ, চাপে? ভালো করছে বিএনপি, কিন্তু আমি বিএনপির কাছে আশা করব যে আপনারা এই দেশকে বাঁচান। কারণ জামাতেরা হইল স্বাধীনতা বিরোধী চিন্তা, স্বাধীনতা বিরোধী দর্শন। তার তো একটা দর্শন আছে ইসলামের নামে। আপনার দর্শন কি এটা বলেন? 3টা পি না হইলে একটা দল হয় না। 3টা পি: 1 ফিলোসফি, 2 প্রিন্সিপল, 3 প্রোগ্রাম। 3টা পি হইতে হবে এবং 3টা পির সঙ্গে আপনাকে আত্মস্থ হইতে হবে, তাহলে আপনার দল রাজনীতিতে দাঁড়াবে। ছোট করে জানতে চাচ্ছি যে আপনার বাসায় তো যে একটা মবের সৃষ্টি হয়েছিল, আমার যারা মবের সৃষ্টি হয়েছিল তারা আজকে গতকালকে ধরা পড়ছে এবং ডাকাতি মামলায়। ওই যে মেয়েটা, এদের জন্য আমার মায়াও লাগে। এদেরকে নষ্ট করলো কে? জামাতে ইসলাম। হাজার হাজার টাকা দেয় এদেরকে, দিয়ে মানুষকে অপমান করায়। জামাত কি বুঝতেছে না এদেশে তাদেরও থাকতে হবে, আমরাও থাকবো? যেভাবে আমাদেরকে অপমান করানো হচ্ছে, এইটা কি হতে পারে নাকি? যেভাবে স্লোগানগুলো, এই যে মেয়েটা স্লোগান বানাচ্ছে আমার নামে, যে স্লোগান দিছে গাছের ডালে কাউয়া। আরে আমাকে রাজাকার কে কয়? আমি নাকি মুক্তিযোদ্ধা না? ওই যে ভাদ্র মাসে এক ধরনের কুত্তা আছে, এইগুলোরে বলা হয় নেরি কুত্তা, গেউ গেউ করে সারা রাত ঘুমানো জন্য এদের যন্ত্রণায়। এই নেরি কুত্তাদের উত্তর আমি দেব না। আমার নাম ফজলুর রহমান। আমি আবারও বলি, আমার নাম ফজলুর রহমান। আমি নেরি কুত্তাদের, যারা আমাকে বলে আমি মুক্তিযোদ্ধা, নেরি কুত্তাদের কথার উত্তর আমি শুধু একটা কথা আপনাকে বলি, শুনেন। বিএনপি যদি সঠিকভাবে ওই যে 3টা পি বললাম, সেই পেতে যদি নিয়ে বিএনপি, আমি কতবার বলছি, একটা বাস স্ট্যান্ড দখল করা, একটা টেম্পো স্ট্যান্ড দখল করা, একটা সিটাগুড়ের দোকান দখল করা, এটা একজন রাজনৈতিক কর্মীর কাজ না। 10,000 টাকা কান্দা নেওয়া কাজ না। তারপরে আমি আমি যুক্তি দেওয়ার চেষ্টা করছি। বিএনপির একটা কর্মী 3 বছর জেল খাইতে দেখছে, তার স্ত্রী পরনে কাপড় নাই, সন্তানের চিকিৎসা নাই। আচ্ছা 10,000 টাকা নিচে আপনারা মাফ করে দেন। কিন্তু জামাত যে ব্যাংক দখল করছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে, জামাত যে শেয়ার মার্কেট দখল করছে, সমস্ত হাউজিং সিলেটে দখল করছে, জামাত যে সমস্ত ব্যবসা, রাজশাহীতে 13,000 কোটি টাকা ব্যবসা দখল করছে, আর জামাত দখল করছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায়, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজাকারের বাচ্চারা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। সহ্য হয় না, গায়ের চামড়া তুলে ফেলতে ইচ্ছা করে, নিজের গায়ের চামড়া, তাদের না। আমার এখনো মনে হয়, আল্লাহ তুমি যদি আমাকে 23 বছর 24 বছর বয়স দিত, আমি চ্যালেঞ্জ করলাম, আমি 1 বছর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করব, ওই শিবির টিবির ভোটে, মারামারিতে না, ভোটে আগামী বছর 50% ভোট পাবে, আমি যে দলটা করব সেই দলের বিরুদ্ধে। এটা হলো রাজনৈতিক ব্যাপার। বিএনপি একমাত্র দেশ বানাইতে পারে এবং বিএনপির নেতৃত্ব দেশ বাঁচাইতে পারে যদি এখনো মনে করে আমরা সিরিয়াসলি স্ট্যান্ড নিব মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ আমাদের নেতার নাম হলো শহীদ জিয়াউর রহমান। আমাদের নেতা মেজর জিয়া মুক্তিযুদ্ধের সময় বলছিল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স। আমি আসবো আপনার কাছে, আবার আসবো, অবশ্য অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। যদি দেশ বাঁচাতে চায় বিএনপি কে মুক্তিযুদ্ধের পক্ষে স্ট্যান্ড নিতে হবে প্রকাশ্যে। হ্যাঁ, আসবো আমি আপনার কাছে। মাসুদ কামাল, একটু জানতে চাচ্ছি যে, একটু ভিন্ন বিষয়ে যেতে চাচ্ছি এখন। আমরা তো অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা আছে যারা ভারত বিদ্বেষী এবং ভারতকে নিয়ে কথা বলছে, কিন্তু ভারতে তো আমরা আবার ইলিশও পাঠাচ্ছি, আবার তাদের কাছ থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি। মানে বন্ধুর প্রতি বিদ্বেষ, আবার বন্ধুর কাছ থেকে নেয়া, কিভাবে দেখবেন? আমি বলি আপনাকে, রাজনীতির মাঠের বক্তব্য আর রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কূটনীতি এটা একরকম না। মানুষে প্রেম আর দেশে দেশে প্রেম এক জিনিস না, একভাবে হয় না। ইদানিং না হয় ভারতের সঙ্গে চীনের একটু সম্পর্ক ভালো হয়েছে, ইদানিং হয়েছে। আগে কিন্তু খুবই খারাপ ছিল, দূরত্ব ছিল। হ্যাঁ, খুবই দূরত্ব ছিল। যখন খুবই দূরত্ব ছিল সম্পর্ক, ধরুন আজকে থেকে 1 বছর আগে, 2 বছর আগে, যখন নাকি চীনের সঙ্গে ভারতের মারামারি কাটাকাটি একদম, তখনও ভারত সবচেয়ে বেশি পণ্য আমদানি করতো চীন থেকে। আপনি খবর নিয়ে দেখেন, সবচেয়ে বেশি আমদানি করতো চীন থেকে। তার মানে কূটনীতি আর রাজনৈতিক বক্তব্য এক না রে ভাই। এই যে আমাদের এই সরকারটা ক্ষমতায় আসছে, কিন্তু যে হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে এই কথা বলার মাধ্যমে।
হাসিনা ভারতের সঙ্গে গোপন চুক্তি করছে, দেশ বিক্রির গোপন চুক্তি করছে, বলছে না? হ্যাঁ, এই ধরনের অভিযোগ এই ধরনের অভিযোগ দিতে আসছে। হ্যাঁ, উঠেছিল। আচ্ছা, ভালো কথা। এরা তো ক্ষমতা আসছে 1 বছর হয়ে গেছে। 1 বছরে কয়টা চুক্তি বাতিল করছে ভাই? বলেন তো আমাকে, কয়টা চুক্তি বাতিল করছে এ পর্যন্ত? তো এটা হলো কি মাঠ গরম করার জন্য। আমাদের সমাজে কিছু লোক আছে, এরা মনে করেন এগুলো শুনতে ভালোবাসে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে, মানে আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারত বিরুদ্ধে আন্দোলন করতে পছন্দ করে তারা। খুব মনে করে যে এটাই আমার দেশ, মানে আমরা মানে স্বাবলম্বী হয়ে গেলাম। আজকালকার দিনে বুঝছেন, এই পৃথিবীতে এক দেশের সঙ্গে কোনো পৃথিবীর কোনো দেশ একা একা বাঁচতে পারে না। আপনি বলেন যে আমি কারোর সঙ্গে থাকবো না, কারোর সঙ্গে মিশবো না। আরে পেঁয়াজটা কোথেকে আনবেন? এত কিছুর মধ্যে তো ওই জন্য তো পেঁয়াজ আসলো না। এখন যদি যারা এই সমস্ত আন্দোলন করেছে যে আমরা ভারতের সঙ্গে নাই, অমুক নাই তমুক নাই, তারা কি ভারতে পেঁয়াজ খায় না? কেন খায় না? খাইলেই পারে, জি, বেশি দাম লোকাল পেঁয়াজ খায়। এইগুলো হলো জানেন মাঠ গরম করার কথাবার্তা। আচ্ছা। তো এই যে ইলিশ দেওয়াটা, এটা রাষ্ট্রীয় কারণেই দিচ্ছে। এখন বলেন যেহেতু ইলিশ দিচ্ছে, অতএব এই সরকার ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে দেশ, এটা বলবেন না আপনি? এটা তো বলবেন না। বলেন তাহলে, বলে আন্দোলন করেন। ধন্যবাদ। একটু যোগ করতে চাই, একটু নেপালের দিকে আমরা একটু যেতে চাচ্ছি, যে সেখানে তো সম্প্রতি একটি বিক্ষোভ হয়েছিল এবং সেই বিক্ষোভে আপনার সরকার পদত্যাগ করেছে এবং গতকালকে অন্তর্বর্তী সরকার প্রধান দায়িত্ব নিয়েছেন, 5-6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন। সেখানে কি সংস্কারের দরকার ছিল না? সব সংস্কার কি বাংলাদেশে দরকার? একটু জানতে চাই। এটা খুব ভালো কথা বলছেন আপনি। নেপাল যেটা করছে, তারা হয়তো কে জানে, আমার তো মনে হয় তারা বাংলাদেশ থেকে শিক্ষা নিছে, এটা হইতে পারে। কারণ তারা দেখছে একইভাবে তাদের এখানে আসছে এবং তারা এটাও দেখছে যে বাংলাদেশে এরকম সময় নিয়ে সংস্কার করতে গেলে শেষ পর্যন্ত পরিণতিটা কী দাঁড়ায়। তারা হয়তো এখান থেকে শিক্ষা নিছে যে ওই ঝামেলায় আমরা যাব না, জনগণের হাতে ছেড়ে দেবো, জনগণ ঠিক করবে। এবং যারা শর্টকাট পথে গেছে ভালো। যারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন তারা কিন্তু ঘরে ফিরে গেছেন, কেউ ক্লাসে ফিরে গেছেন। বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে যারা অংশ নিয়েছেন তারা উপদেষ্টা গেছেন, সচিবালয়ে গেছেন, যে মন্ত্রী হয়েছেন, দেশ চালাচ্ছেন দেশ। একই প্রশ্ন করব ফজলুর রহমান আপনার কাছে, একই প্রশ্ন আমি বলে গেছি প্রথমেই, যে সংস্কার আমি বলে গেছি ওদের দেশটা এখন পড়ছে মানুষের হাতে। যারা রিয়েল মানুষ, যারা চলে গেছে তারা কি, আমি সেটা বলবো না খারাপ না ভালো, কিন্তু এখন যাদের পর তারা রিয়েল মানুষ। আর আমাদের দেশটা পড়ছে বাটপারদের হাতে। মানে তারা তো ঘরে ফিরে গেছেন, আমার না, তারা না, যারা দেশটা যাদের হাতে পড়ছে এখন, বাটপারদের হাতে পড়ছে, আদম ব্যাপারীর হাতে দেশ পড়ছে। টাকা নিল, বিদেশেও পাঠায় না, টাকাও ফেরত দেয় না। পরে টাকা ফেরতের সময় যখন বেশি তাগিদ দিছে, তখন বলছে কালকে আইসো টাকা দিয়ে দিব। কালকে লোক গেছে, যে টাকা দিছে ওই বাটপারের কাছে গেছে, বাটপার বলছে যে মিয়া টাকা তোমাকে দিয়ে দিব, আজকে আমি টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তাহলে তো খুব ভালো। এই যে মিয়া দেখো আমার হাতে কতগুলা তেঁতুলের বিচি, কতগুলো আছে? আছে অনেকগুলো। এই যে আজকেই আমি তেঁতুল গাছ লাগাবো তেঁতুলের বীজ থেকে, এবং তেঁতুল গাছ বড় হইলে পরে হেঁটে কত তেঁতুল হবে তোমার হিসাব আছে? তোমাকে আমি সেই দিন টাকা দিয়ে দিব, একদিনও দেরি করব না। এই যে তেঁতুল গাছ লাগাইছে, এদের নাম কি বলবো? এই সব লোক রে, এখন আমি কেন বাঙালি, কেন বাংলাদেশের 18 কোটি মানুষ এই আমেরিকান নাগরিকদেরকে এখনো দেশে বসায় রাখছে, চক্রান্তকারীদেরকে কেন মানুষ ধরে না তাদেরকে? কিসের সংস্কার? প্রতিদিন একটা কথা পাইছে সংস্কার, আর এই করছে এই করছে। সংস্কার যদি এত ভালোই হইতো, এতই হইতো, তো এতদিনে হয় না কেন? তাইলে নিজেদের, আমার কথাটা খুব বুঝার চাই। আমি যাই না তো সংস্কার, আমার ডাকলে যাইতামই না। আমি ইলেকশন কবে দিবা ডেট ঘোষণা করো, পরে দেখবো না পার্লামেন্টে কিভাবে সংস্কার। তোমরা কি আমি কথাটা বললাম, অন্যায় সংস্কার যদি করে এবং সেই সংস্কার যদি সংবিধানের বিরুদ্ধে হয়, সেই সংস্কারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো একটু ছোট করে জানতে চাইব। কিছুদিন আগে জনপ্রশাসনের সাবেক সচিব ফয়জুল আলমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার তো বলেছিলেন যে তার বিরুদ্ধে যত সমালোচনা করা যায় করুক, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমালোচনা করলে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে বিগত সরকারের মতোই যে যারা সমালোচনা করবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। এর সাথে একটু যোগ করতে চাই, মঞ্চ 71-এর একটি অনুষ্ঠানটা ডিআরইউতে হয়েছিলেন, সেখানেও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। তারা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে কি আমাদের কি সমস্যা, এমন প্রশ্ন করেছেন। আমি এটার মুক্তিযোদ্ধা হিসাবে আমি চরম নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি সরকারকে। আর আবু আলম সাহেব সম্পর্কে যা বলছেন, আবু আলম শহীদ খান সম্পর্কে, আমি তার মতো আমি
তাকে ছাত্র রাজনীতি করতে দেখেছি। একটা হলের, তিনি মহসিন হলের বিপি ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, প্রগতিশীল লোক। উনি 3 বার সারা বাংলাদেশের সমস্ত জনপ্রশাসনের মানে অফিসার্স ক্লাবের উনি ছিলেন মূল ব্যক্তি, সচিব ছিলেন বোধহয়। আমি তার মতো ব্রিলিয়েন্ট লোক খুব কম পাইছি। এইরকম মানুষগুলাকে, এমনকি যে সচিব শফিকুর ফয়জুল আলম, না ভুইয়া, আচ্ছা হ্যাঁ 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 ভুইয়া শফিকুল ইসলাম, তাদেরকে যেভাবে গ্রেপ্তার করতেছে, এই দেশে কি কোনো মানুষ থাকবে না? খালি এই মেয়েগুলাই সামনে থাকবে। ওই যে মেয়েটার নাম তপু, যে ডাকাইত, এবং এরা ওই যে তমা, এবং যারা ওই যে ডাকাত, যে যারা ওই যে সমন্বয়ক ডাকাত যারা, এরা শুধু আমাদের ইউনূস সাহেবের আশেপাশে থাকবে, আর ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলমের মাথায় উঠে নাচবে, আর সমস্ত সচিবরা, ব্রিলিয়েন্ট লোকরা, দেশপ্রেমিকরা, মুক্তিযোদ্ধারা জেলে থাকবে। হোক না সেটা জাহান্নাম, হাবিয়া, দুজক, এইখানে তো মুক্তিযোদ্ধারে জেলখানায় থাকবে, কারণ মুক্তিযোদ্ধাদের তো দেশ এটা নয়, এটা হলো জাহান্নাম হয়ে গেছে। আলবদর রাজাকাররা এদেশের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে বৈশা আছে। সেই জন্যই তো আমাদের এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলাদেশ। জি ধন্যবাদ। তবে আল্লাহ যদি থাকে, আল্লাহ আছে, আল্লাহর বিচার হবে, এবং আমরাও আছি, জানি না আর, কিন্তু আমি জানি এই দেশে সত্য এবং মুক্তিযুদ্ধ জয়লাভ করবে। জি জি ধন্যবাদ। মাসুদ কামাল, সর্বশেষ দ্রুত প্রশ্ন নির্বাচন আপনার কাছে। চাই, এই কথাটা বললাম। নির্বাচনের ডেট যাতে পরিবর্তন না হয়, তাহলে তো কিন্তু খবর আছে। আচ্ছা, যেহেতু নির্বাচনের কথা বলছেন, আমি শেষ করার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যদি কেউ এর বিপরীত ভেবে থাকে তাহলে জাতির জন্য সেটি বিপর্যয় হবে। আবার কিছু দল কিন্তু পিআর পদ্ধতিও চাচ্ছে। এর মধ্যে যদি আবার পিআর ঢুকে যায় তাহলে বিএনপি কি করবে? আমি জানি না বিএনপি, কারণ এখন তো আমি বিএনপির উত্তরটা দিতে পারবো না, কিন্তু পিআর পদ্ধতি সংবিধানে নাই এটা কোনোদিন, এবং পিআর পদ্ধতি নিয়ে কিন্তু অতএব নেপালে বিপর্যয়টা হয়েছে, মূল বিপর্যয়টা হয়েছে। পিআর পদ্ধতি হোক আর সিআর হোক, যাই হোক, এটা পার্লামেন্টে হবে। জামাত যদি পিআর চায়, জামাত পিআরের কথা বলে ইলেকশনে আসুক, যদি তারা মেজরিটি হয় তারা পিআর করবে এবং পিআরের মাধ্যমে নির্বাচন দিবে। কিন্তু এর আগে তাদেরকে কে ক্ষমতা দিছে পিআর করিয়া, এই সরকারকে কে দায়িত্ব দিছে? এটা তো পার্লামেন্টে পাস হইতে হবে আগে, তারপর তো পিআর পদ্ধতি হবে। ধন্যবাদ মাসুদ কামাল। আমি আপনার কাছে একটু জানতে চাই যে সামনে তো নির্বাচন কেন্দ্র করে কিন্তু কিছুদিন আগে ধানমন্ডিতেও কিন্তু আওয়ামী লীগের মিছিল হয়েছে, প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ হয়েছে। আবার আজকে রাজধানীর রমনা এবং গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের 12 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ, রমনা এবং গুলশান থানা পুলিশ। প্রশ্ন করতে চাই যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বারবার নিষিদ্ধ সংগঠন তারা বারবার হচ্ছে প্রকাশ্যে আসছেন, মিছিল করছেন, ককটেল বিস্ফোরণ করছেন, রাজনীতিতে কি বার্তা দিচ্ছে এটা? এটা শুনেন, আমি বলি আপনাকে, এই যারা এই আওয়ামী লীগের হয়ে যারা মিছিল করতেছে বিভিন্ন জায়গায়, এরা কি মানে প্রতিদিন সকালবেলা ইন্ডিয়া থেকে আসে মিছিল করে আবার ইন্ডিয়া চলে যায়? না, অবশ্যই তারা বাংলাদেশে ফাইন, তাহলে বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধানে তো বলা আছে ভাই, আপনাকে রাজনীতি করার অধিকার দিতে হবে। তো তারা তো মনে করতেছে আপনি তাদের নিষিদ্ধ করছেন। কীভাবে নিষিদ্ধ করছেন? একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করছেন। এই আইনটা খুব ভালো আইন, দেখে কেউ কেউ এ পর্যন্ত বলছে যারা এই আইনটা খুব ভালো একটা আইন করছে। তা আপনি একটা কালো আইনের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করছেন, তারা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। তো করতে পারবে না, আইন যখন করছেন করতে পারবে না, কি আর করা। এখন ওনারা কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে চায়, তারা কি করবে? তাদের কি জামাতে জয়েন করতে হবে অথবা বিএনপিতে জয়েন করতে হবে? তারা কি করবে ভাই? আপনি যত কিছুই বলেন না কেন, তারা যেটা করবে। আগামীতে যত দিন যাবে আরও বেশি দেখবেন। এটার অবধারিত ব্যাপার। পানির ফ্লো যখন আসবে আপনি থামাতে পারবেন? যদি ফ্লো বেশি হয় বাঁধ ভেঙে যাবে। এই যে দেশে যে তারা এত বাধা বিপত্তির শিকার হচ্ছেন, এর জন্য কি তারা মানে দেশের বাইরে অফিস খুলেছেন, কার্যক্রম চালাচ্ছেন? এটার সঙ্গে অফিসগুলো কোনো সম্পর্ক নেই। দেশের বাইরে যে অফিস যেটা বলা হচ্ছে, ওইটা আপনি ওই নিউজটা পড়ছেন কিনা আমি জানি, নিউজটা আমি পড়ছি। ওখানে কোনো অফিস টফিস খোলা হয় নাই। যারা ইন্ডিয়াতে গেছে, যারা ওই এলাকায় থাকে, ওখানে 50-60 জন লোকজন থাকে, তারা প্রচুর টাকা পয়সা কিন্তু লুটপাট করে নিয়ে গেছে ভাই এই লোকগুলো। তাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই। একটা বাসা ভাড়া নিচ্ছে, ওখানে বিকেল বসে। ওখানে কোনো সাইনবোর্ড টাইনবোর্ড আছে নাই তো। এখন আসাদুজ্জামান কামাল এবং অন্যরা বসে। কারণ এটাকে আপনি অফিস ওরা কি ওদের অর্ডারও যে এখানে হচ্ছে কাজ, ওদের কথা অনুযায়ী হচ্ছে? হচ্ছে না, হতেও পারে, না হতে পারে। আপনি প্রমাণ করেন হচ্ছে যে এরা তো এমনি করতেছে।
বিচার করতেছে, এদের নিজস্ব তাগিদেই করে অথবা করে না, এটা ওদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনার বক্তব্য এখানে প্রচার নিষেধ। জি অবশ্যই, আমরা একটু ভাইয়ের কথাটি একটু শুনি না, যে আপনি শেষ করতে চাচ্ছেন। আবার তেমন কোনো কথা নাই। জি ধন্যবাদ। আমি ফজলুর রহমান আপনার কাছে আমি শেখ হাসিনা চলে গেলে দেশের ক্ষতি হবে, কে আসবে জানেন, এগুলো আমাকে প্রশ্ন। কারণ আমি এত কথা বলছি, শেখ হাসিনার সরকার এত কথা কেউ বলে নাই রাজনীতিবিদদের মধ্যে। ওই যে 23 সনের 28 আগস্ট বিএনপির 10 লাখ লোকের মিছিল ভেঙে দিল নয়াপল্টনে, তারপর থেকে 31 আগস্ট থেকে এমন কথা বলা শুরু, 28 সেপ্টেম্বর, 31 আমি 28 অক্টোবর, 31 অক্টোবর থেকে আমি যে কথাগুলো বলছি আজকেও সেই কথাগুলো আমি ঠিক করি। তখন আমি বলতাম হাসিনা চলে যাবে, কে আসবে জানি না, আজরাইল আসুক, তাও হাসিনা যাক। আমার কথাটা খুব বুঝেন। আজকে আমার বলতে ইচ্ছা করে, এখনো বলছি না তো, কিন্তু বলতে ইচ্ছা করে যে মুক্তিযুদ্ধ যদি এই দেশটায় চলে যায় তাইলে আজরাইল আইসা মুক্তিযুদ্ধ রক্ষা করুক, তাতে আমি রাজি। জি ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ কামাল এবং ধন্যবাদ ফজলুর রহমান, আপনাদের মূল্যবান সময় আমাদের কাছে দেওয়ার জন্য। সময় সংকুলনের কারণে অনেক কিছু জানার সুযোগ হয়নি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজকে আমরা আলোচনা করছিলাম দেশের নির্বাচন এবং সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।